আবার দেখতে পেলাম চারপাশে, আর সেখান থেকে একটি এগিয়ে এসে একদম কর্নারে থাকা একজনকে মনে হলো টেনে নিয়ে গেল অন্ধকারে। তাঁর আত্মচিৎকারে ভারী হয়ে উঠল পুরো জঙ্গল। আমরা যে যার মতো দৌড়ে কোনো মতে হাতড়াতে হাতড়াতে ঢুকে পড়লাম অন্য পাশে থাকা 2 তাঁবুতে। আর তার একটু পরেই চারপাশ একদম নিস্তব্ধ। শোনা গেল দূর আকাশে মেঘের গর্জন, সাথে সাথেই নেমে আসলো তুমুল এক বৃষ্টি। সারা রাত কারো চোখে ঘুম নেই। হ্যারিকেন জ্বালিয়ে সবাই এক তাঁবুতে বসে থাকলাম সারা রাত। শুধু আমাদের মাঝে একজন লোক নেই। একটু আগেও সে বসেছিল ওই তাঁবুতে। সাথের অন্য সব লোকগুলো তখন কান্না করতে শুরু করেছে। এভাবে রাতটা শেষ হবার পরে যখন চারপাশে আলো ফুটল, তখন আমরা বের হয়ে আসলাম বাইরে। বাইরে তখন কাদা মাটিতে চারপাশ ভরে আছে, আর গাছের ডালপালা ভেঙে পড়ে আছে চারপাশে। আমরা খুঁজতে বের হলাম সেই লোককে। অনেক খোঁজার পরে আমি এগিয়ে গেলাম সেই চারণ ভূমির দিকে। আর সেখানে গিয়ে এবার দিনের আলোয় দেখলাম সেই বটগাছ আর পাকুড় গাছটা কেটে টুকরো করে এখানে এনে রাখা হয়েছে। আমার পেছনে পেছনে জমিদারের সেই কর্মচারী সহ আরো 2 জন শ্রমিকও এসেছে। এখানে এসেই আমরা গাছের অপর পাশে যা দেখলাম, তাতে নিজেরাও অনেক ভয় পেয়ে গেলাম। কাল রাতের সেই লোকটা পড়ে আছে সেখানে, কিন্তু তার শরীরের অনেক জায়গায় মাংস নেই। মনে হচ্ছে হিংস্র কোনো কিছু খুবলে খেয়েছে। তাড়াতাড়ি করে বাকি সবাইকে ডেকে এনে তাকে আমরা সেখানেই দাফন করে ফেলি। কারণ এই জঙ্গলের পথে এমন লাশ নিয়ে লোকালয়ে ফেরার কোনো উপায় ছিল না। আমরা যখন সেখান থেকে লোকালয়ের দিকে রওনা দেই, তখন বিকেল। আসার সময় মনে হচ্ছিল আমাদের কিছু একটা যেন অনুসরণ করছে পেছনে পেছনে। সন্ধ্যার আগে আগে যখন জঙ্গলে ঢোকার সেই মুখটা দিয়ে বের হয়ে আসলাম, তখন যেন শরীর অনেকটা হালকা হয়ে এলো। আমি ফিরে আসলাম জমিদার বাড়িতে। রাতে আর তার সাথে দেখা হলো না। তিনি কোনো একটা কাজে বাইরে গেছেন। পরদিন যখন তিনি ফিরে এলেন, সবটা জানালাম। তারপরে বললাম, আচ্ছা, আপনি আমাকে সেদিন সবটা কেন বললেন না? যদি আপনি আমাকে সেদিন সবটা জানাতেন, তাহলে এভাবে আর নতুন করে এতগুলো মানুষের জীবন বিপদের মুখে পড়ত না। সেই সাথে এভাবে 2 জন মানুষকে হারাতেও হতো না। তিনি আমার কাছে অনেকভাবে ক্ষমা চাইলেন। তারপর বললেন, আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আসলে আমি লোভে পড়ে গিয়েছিলাম। আপনি তো মনে হয় শুনেছেন সেই বৃদ্ধের কথা। আমার কর্মচারীরা বলেছে আপনাকে। কিন্তু সে নিজেও আসলে সবটা জানে না। আমি তাকে যতটুকু বলেছি সে ততটুকুই জানে। সেদিন সেই বৃদ্ধ আমাকে অনেক লোভ দেখায়। বলে, ওখানে আমি যদি লোকজন নিয়ে যে চাষ শুরু করি, বসতি তৈরি করি, তাহলে আমার খুব ভালো হবে। আমার অনেক সম্পদ আসতে শুরু করবে, আর আমি কিছুদিনের মাঝেই ক্ষমতা আর অর্থে অনেক বেশি ধনী হয়ে যাব। আমি জমিদারকে বললাম, আপনার এই লোভে পড়ে কতগুলো পরিবার নিঃস্ব হলো, কতগুলো মানুষ হারিয়ে গেল। এই পাপ থেকে যদি একটু মুক্তি পেতে চান, তাহলে সেই পরিবারগুলোর খোঁজ নিয়ে তাদের দায়িত্ব নিন। আর কখনো ওই জঙ্গলের দিকে বাড়ি বানানো তো দূরের কথা, যাওয়ারও চিন্তা করবেন না। এরপরে আমি আর এক মুহূর্ত দেরি না করে চলে আসি সেখান থেকে। সেদিনের সেই ভয়াবহ বৃষ্টির রাত যেন আমার মন থেকে আর কখনো মোছেনি। এত সময় ধরে সেই কাচারি ঘরে বসে সবাই এই বর্ষার বৃষ্টির মাঝে শুনছিল মৌলানা কালুশা ফকিরের কথা। বেশ অনেক রাত হয়ে এসেছে তখন। বৃষ্টিও কিছুটা ধরে এসেছে। দলবদ্ধ হয়ে যে যার বাড়ির পথে পা বাড়ালো। ঠিক এখানে এসে এই ঘটনার কথক থেমে যায়। তবে আমার মনে জমা হতে থাকে অনেকগুলো প্রশ্ন। তার আগে আমি ঘটনার কথকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। তার নাম জয়নাল মিয়া। আমার সাথে যখন এই ঘটনা তিনি শেয়ার করেন, তখন তার বয়স প্রায় 60 থেকে 65 হবে। এই ঘটনাগুলোর সাক্ষী নাকি তার দাদার দাদা। আর এই ঘটনাগুলো তিনি কিছুটা শুনেছেন দাদার মুখ থেকে, আর কিছুটা শুনেছেন তার বাবার কাছ থেকে, যদিও তারা কেউ এখন আর বেঁচে নেই। আমি জয়নাল আঙ্কেলকে বললাম, আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় কেমন যেন আড়ালে চলে গেল। কালুশা ফকির সেদিন যে স্বপ্ন দেখল, সেটার অর্থ কি? আর সেই হারিয়ে যাওয়া যুবকেরই বা কি হলো? জয়নাল আঙ্কেল আমাকে বলতে শুরু করলেন,
এই ব্যাপারটা আমি তোমাকে বলতে ভুলে গেছি। সেই রাতে তিনি স্বপ্নটা দেখেছিলেন, এর একটা কারণ আছে। তিনি নাকি অনেক দিন পর জেনেছিলেন সেই কারণটা। ওখানে যে দুটো গাছ ছিল আর পাশে যে ভাঙা বসত বাড়ি তিনি দেখেছিলেন, সেই বসত বাড়িতে নাকি এক সময় কিছু যাযাবর টাইপ লোক ছিল। তারা সেই গাছের নিচে এসে একটা মূর্তি বানিয়ে বিভিন্ন উপাসনা করত, যেটা নাকি ছিল শয়তানের আরাধনার মতো। আর তারা বিভিন্ন কুফরি করত সেখানে। এই কাজের সূত্র ধরেই তাদের দরকার হয় একজনকে নরবলি দেবার। তারা পাশের গ্রাম থেকে একটা ছেলেকে ধরে নিয়ে যায় কৌশলে, তারপর নরবলি দেয়। কাঠ কাটতে যাওয়া এক লোক সেখানে সেই লাশ দেখতে পায় 2 দিন পরে। আর গ্রামে এসে খবর দিলে পুরো গ্রামবাসী যেয়ে দেখে সেই গাছের গোড়ায় পড়ে আছে সেই হারিয়ে যাওয়া ছেলের লাশ, কিন্তু গাছের সেই জায়গায় মূর্তিটা নেই। আর পাশের সেই বসতির জায়গায় কোনো মানুষ নেই। পরে গ্রামবাসী সবকিছু ভেঙে দিয়ে চলে আসে। এরপরে সেদিকে আর কেউ যেত না। আমি তখন আঙ্কেলকে বললাম, পরে হারিয়ে যাওয়া সেই ছেলেকে আর খুঁজে পাওয়া গিয়েছিল? তখন তিনি বলেন, এই ব্যাপারে নাকি তিনি কিছু শোনেননি, তবে শুধু এটুকু বলেন, কালুসা ফকির নাকি এই ঘটনার পরে এটা নিয়ে অনেক খোঁজ করেছিলেন গ্রামগুলোতে। তখনই তিনি এই ওপরের ব্যাপারগুলো জানতে পারেন। পরে কালুসা ফকির নাকি বলেছিলেন সেই শয়তানের উপাসনা করার জায়গাটার দখল নেয় একদল ঘুলজিন, যারা এমন জায়গায় থাকতে পছন্দ করে আর মানুষকে ভুলিয়ে মেরে ফেলে। তারাই অনেকদিন পরে জমিদারকে বেছে নেয় এখানে লোক নিয়ে আসার জন্য। আমি তখন বেশ অবাক হয়ে জয়নাল আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার দাদার দাদা কি সেই কালুসা ফকিরের সাথে সেই সময় ঘটেছিল এমন কোনো ঘটনা দেখেছেন? তিনি আমাকে বললেন, হ্যাঁ, পাশের গ্রামে তখন আরও অদ্ভুত কিছু সমস্যার তৈরি হয়েছিল। সেই ঘটনার সময় তিনি ছিলেন কালুসা ফকিরের সাথে। প্রিয় লিসেনার্স, কি ঘটেছিল সেই কাচারি ঘরের পাশের গ্রামে, সেই ঘটনা না হয় অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য।